মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল, রাষ্ট্র আসামি পক্ষের রিভিউ আবেদন খারিজ। রাজধানীর গ্রিন রোডে জাহানারা গার্ডেনের সামনের রাস্তায় ধস, গ্যাস পাইপলাইনের লিকেজ ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃষ্টিতে এডিস মশা বাড়ায় সারা দেশে চিকুনগুনিয়া ভাইরাস জ্বরের প্রকোপ, বেশি করে পানি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের, হাসপাতালগুলোতে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। রমজান উপলক্ষে আজ থেকে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু, সারা দেশে 185টি ট্রাকে বিক্রি হচ্ছে ভোগ্যপণ্য। এবং 20 থেকে 30 বছরের পুরনো লক্কর ঝক্কর গাড়ি দিয়ে চলছে রাজধানীর বেশিরভাগ থানার পেট্রোল ডিউটি, ঘটছে নানা বিপত্তি, সমন্বয়হীনতাকে দুষছেন বিশ্লেষকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশ রায় বহাল রেখেছে আপিল বিভাগ। খারিজ হয়ে গেছে রাষ্ট্র ও আসামি পক্ষের রিভিউ আবেদন। সকালে দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে এই রায় দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2013 সালের 28 ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর সাঈদী আপিল করলে 2014 সালের 17 সেপ্টেম্বর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আপিল বিভাগ। গত বছরের 12 জানুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন রাষ্ট্রপক্ষ। এর 5 দিনের মাথায় খালাস চেয়ে আবার রিভিউ আবেদন করেন আসামিপক্ষ। শুনানি শেষে উভয় পক্ষের রিভিউ আবেদন খারিজ করেন আপিল বিভাগ। রাজধানীর গ্রিন রোডের জাহানারা গার্ডেনের সামনে একটি রাস্তা ধসে গেছে, সেখানকার পাইপলাইন থেকে লিকেজ হচ্ছে গ্যাস। ভোর থেকে টানা বৃষ্টিতে ফার্মগেটের আশেপাশের এলাকা থেকে নেমে আসা পানির চাপ নিতে না পারার কারণে এ ধস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ফার্মগেট গ্রিন সুপারমার্কেটের পাশের রাস্তার নিচে থাকা দুর্বল ড্রেনেজ ব্যবস্থাও এ ধসের জন্য দায়ী। ধসে পড়া রাস্তার আশেপাশে বেশ কয়েকটি ভবনের নির্মাণাধীন কাজ চলার কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এরই মধ্যে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আচ্ছা, এখন পর্যন্ত আমি অপলার কাছ থেকে অপলাকেই দিব। এই তো রাতে কিছু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে ওনাদের যে আছে এই যে আসলে রিটেনিং ওয়াল আছে, রিটেনিং পিলার আছে, পিলারের মধ্যে আবার রাস্তার মাঝে যে গ্যাপটা আছে, গ্যাপটা কিন্তু প্রপারলি ওনারা ফিল আপ করে না, সেন্টে ফিল আপ করে না। ফিল আপ না করার প্রেক্ষিতে আস্তে আস্তে এগুলো ডেবে গেছে, বৃষ্টি হওয়ার প্রেক্ষিতে ডেবে গেছে। আমাদের যে আছে সিওয়ারেজ লাইন আছে, ওয়াসার লাইন, পাপ লাইন আছে, যেহেতু গত বছর মাত্র জুলাই মাসে কাজ হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে, অর্থায়নের মাধ্যমে কাজ হয়েছে, সেই পাইপ ফাইটে গেছে। ইতো বছর এখানে আস্তে আস্তে সবগুলো বুঝে হয়ে গেছে। আমাদের ভিতরে কোনো গাড়ি বাড়িতে পারে না, বাইরে থেকে গাড়ি আসতে পারে। সুরপাই লিবেন এখনো কিছু হয় নাই। এটা এইখানে পানি ঢুকছে হচ্ছে আপনার সুয়ারেজের পাইপ ফেটে তারপর পানি ঢুকতেছে, আমাদের ভিতরে এখনো ওকে আছে। উপস্থিত থেকে আমি মেইন লাইনটা বন্ধ করি এবং গ্যাস নিয়ন্ত্রণে নিয়ে আসি। পরবর্তীতে আমার একটা পরিত্যক্ত লাইন ছিল, সেই লাইনটাকে আমি কিল করে বন্ধ করে দিয়ে এখন বর্তমানে গ্যাস আমি সার্ভিসে আমি চালু করে দিচ্ছি। এখন গ্যাস সম্পূর্ণ নিরাপদ। দর্শক, ঘটনাস্থলে আছেন রিপোর্টার সাদিকুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক, জাহানারা গার্ডেনের এই গ্রিন রোডের যে জাহানারা গার্ডেনের যে রাস্তাটি ধসে পড়ছে, সেই রাস্তাটি ঘেঁষেই কিন্তু এখানে একটি 10তলা ভবন নির্মাণাধীন রয়েছে। 10তলা ভবনের বেসমেন্টের কাজ চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই ভবনের বেসমেন্টের কাজটি এখানে 17 ফিটের মতো প্রায় এখানে গভীর করে এখানে মাটি তোলা হয়েছে এবং এর পরবর্তীতে এখানে বেসমেন্টের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং যেটি এখানে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই বেসমেন্টের যখন কাজ হচ্ছে এবং এখানে যদিও বলা হচ্ছে যে ডেভেলপার কোম্পানির পক্ষ থেকে যে এখানে তারা যথাযথ প্রোটেকশন নিয়ে এখানে কাজ করছে, তারপরেও এখানে এলাকাবাসীর অভিযোগ যে এখানে যে ভারী মালামাল আনা নেওয়া হচ্ছে এবং এর ফলে কিন্তু এই রাস্তার যেটি রয়েছে এই এত লোড মানতে পারেনি এবং এর ফলে এটা বিশাল একটি চাপ পড়েছে। এবং এর পরবর্তীতে যে এটি দেখা যায় যে আজকে বৃষ্টি হওয়ার পরবর্তীতে এই যে চাপটি পড়েছিল সেটি আরো বেশি প্রবল হয়েছে, কেননা এখানে যে ওয়াসার পাইপটি ছিল, একটা বিশাল একটি পাইপ ছিল, সেই পাইপটি কিন্তু ফেটে যায় এবং সেই লাইনটি ফেটে যাওয়ার ফলে কিন্তু এখানে যে মাটিগুলো যে প্রোটেকশন দেওয়া হয়েছিল সেই মাটিগুলি এবং বালিগুলি কিন্তু পানির যে স্রোত, সেই স্রোতে কিন্তু এখানে সরে
সরে যায়, যার ফলে কিন্তু রাস্তার নিচে কিন্তু ফাঁকা হয়ে যায় এবং পরবর্তীতে ফাঁকা হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু এটা রাস্তাটি ধসে পড়ে। এবং আপনারা যতটুকু আসলে জানিয়েছিলাম যে এখানে ওয়াসা এবং তিতাসের লোকজন এসেছিল, সিটি কর্পোরেশন এসেছিল। তিতাসের যে লাইনটি, যেটি পুরাতন লাইন ছিল এবং নতুন লাইন, এর মধ্যে পুরাতন লাইনটি কিন্তু ফেটে গিয়েছিল এবং সেই গ্যাসের পুরাতন লাইনটি কিন্তু মেরামত করেছে এবং গ্যাস সংযোগ কিন্তু এখন এই এলাকায়, জাহানারা গার্ডেন এলাকায় কিন্তু অলরেডি গ্যাসের যেই সরবরাহ রয়েছে, গ্যাস সংযোগ। এখন আরেকটা বিষয় রয়েছে যে এখানে যে ওয়াসার যে পাইপটি আপনারা দেখতে পাচ্ছেন, সোয়ারেজ লাইনের যে পাইপটি, সেই পাইপটি কিন্তু এখন এখানে এখনো তারা যে আপনার সিটি কর্পোরেশন লোকজন এসেছে সেই পাইপটিকে বন্ধ করে দিয়ে পানিকে বাধা দিয়ে এখানে কিন্তু সেই পাইপটি মেরামতের কাজ চলছে। এখনো পর্যন্ত মেরামতের কাজ চলছে এবং কতক্ষণ এই কাজ চলবে এবং এই রাস্তাটি পরবর্তীতে মেরামত করার আগে এই পাইপগুলি সরানো এবং সার্বিক যে এখানে যে ক্ষতি হয়েছে গ্যাসের এবং এখানে যে সোয়ারেজের পাইপ এবং এইগুলি এখন কতক্ষণ লাগবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। তারপরে এখানে পুলিশ এসেছে, এখানে যে যারা আছে এলাকাবাসী সবাইকে এখানে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ যে কোনো সময় আরো বড় ধরনের ঝুঁকি আসতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তাটি ধসে পড়েছে, এই রাস্তার পাশে কিন্তু এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে, দোকান সবগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা এখানে আশঙ্কা করা হচ্ছে যে এখানে রাস্তা আরো বেশি ফাটল দেখা দিতে পারে। কেননা ফাটল কিন্তু এখানে যতটুকু প্রথম হয়েছিল তার থেকে একটু বেড়েছে, আস্তে আস্তে করে ফাটলটা বাড়ছে এবং এই ফাটল রোধ করার জন্য কিন্তু এখানে বালির বস্তা দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত নির্মাণাধীন কাজ কিন্তু এখনো মেরামতের কাজ চলছে। এই ছিল আসলে সর্বশেষ তথ্য। দর্শক, রাজধানীর গ্রিন রোডের জাহানারা গার্ডেনের সামনে একটি রাস্তা ধসে গেছে এবং সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সাদিকুর রহমান। চলে যাচ্ছি পরবর্তী খবরে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে বক্তব্য রাখছেন অ্যাটর্নি জেনারেল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আদালত সেটা শুনেছেন এবং আদালতও সেই ব্যাপারে যথাযথ আদেশ দেবেন বলে আশ্বাস দিয়েছেন। আজকেও তো মন্তব্য করেছেন যে আপনিও সেটার সাথে একমত বলছেন। এটা তো আদালত অন্যান্য মামলার ব্যাপারেও বলেছেন এবং এই মামলার ব্যাপারে বিশেষ করে বলেছেন। বিশেষ করে রায়ে যেটা উল্লেখ করেছিলেন ওনারা, যে এটা আমার কথা উল্লেখ করেছিলেন যে আমি দুইবার গিয়েছিলাম, একবার পিরোজপুরে একবার বরিশালে, এই সাঈদীর দাখিল করা যে এফআইআর তার বেসিসে কোন রকম মামলা শুরু হয়েছিল কিনা, কিন্তু সেটা কোন রকম কাগজপত্র এটা পাওয়া যায়নি। আমার বিশ্বাস সাঈদীর পক্ষের লোকেরা আগের থেকে এটা সরিয়ে ফেলেছে। এবং সবচেয়ে বড় এটা আরেকটা বিষয় যেটা আমি আদালতে উল্লেখ করে নেই, অপ্রাসঙ্গিক মনে করে নেই, যখন আমি পিরোজপুর যাই সেই সময় আমাকে মোবাইলে SMS করা হয়েছিল এবং আমার গতিবিধি সাঈদীর লোকেরা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তারা এটাকে ফলো করত এবং আমাকে SMS করেছিল মামলার ব্যাপারে। এবং এই ব্যাপারে আমি একটা জেনারেল ডায়েরিও করেছিলাম সেই সময় আমার PSকে দিয়ে। কাজেই দেলওয়ার সাঈদী অন্যান্য যুদ্ধাপরাধীদের থেকে আমার বিবেচনায় সে অত্যন্ত ধুরন্ধর এবং এই আসামিদের সরিয়ে ফেলা, আসামিদের ভয়ভীতি দেখানো ইত্যাদি, সাক্ষীদের ভয়ভীতি দেখানো, সাক্ষীদের সরিয়ে ফেলা ইত্যাদি ব্যাপারে খুবই পারদর্শী। এটা আমার বিবেচনা। স্যার, আমরা দেখছি আগের যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে ঠিক একই অপরাধের জন্য 7 বছর রেখে তাদের মৃত্যুদণ্ডের রায় বহাল রয়েছে। সাঈদীর ক্ষেত্রে দেখলাম দর্শক, মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে বক্তব্য রাখছিলেন অ্যাটর্নি জেনারেল। চলে যাচ্ছি পরবর্তী খবরে। সীমাবদ্ধতার কারণে নির্বাচনের সময় দেয়া অনেক প্রতিশ্রুতি পূরণ করা যায়নি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। রাজধানীর একটি হোটেলে দায়িত্ব নেয়ার 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। এ সময় উত্তর সিটির সড়ক, ফুটপাত সহ বিভিন্ন স্থানের ইতিবাচক পরিবর্তনগুলো তুলে ধরেন তিনি। আমার প্লেস ছিল, আমার ইলেকশন কমিটমেন্ট ছিল ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, ভালো রাস্তার ঢাকা, যানজট মুক্ত ঢাকা, জলজট মুক্ত ঢাকা। কিন্তু তখন তো ইলেকশন বুঝি নাই অনেক জায়গায় যে এটা তো আমার পারভিউর মধ্যে পড়বে না। আজকে যদি কোনো একজন সিনিয়র সাংবাদিককে আমি বলি, সামনে যারা বসে আছেন, যে আপনি একটা হাইকোর্টের রায় লিখে দেন, তো আপনি লিখতে পারবেন না। হয়তো আপনি জানেন ঘটনাটি, ব্যাপারটি হয়েছে সেরকম যে অনেক জায়গায় আমি চাইলেও
মেয়র করতে পারে না। তারপরে আমরা কিছু প্রয়াস নিয়েছি। সময় সংবাদে আরো থাকছে, ভরাটার অবৈধ জাল ব্যবহারে কমছে রাঙামাটির কাপ্তাই লেকের মাছ, উৎপাদন বাড়াতে আগামী 3 মাস মাছ ধরা নিষিদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। সকাল 10টায় এই বৈঠক শুরু হয়। এতে যোগ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ মন্ত্রিসভার সদস্যরা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে। রমজান উপলক্ষে আজ থেকে সারা দেশে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় 5টি পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। টিসিবির খোলা বাজারে চিনি বিক্রি হচ্ছে 55 টাকা দরে, প্রতি লিটার সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে 85 টাকা। এছাড়া ছোলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 70 টাকা দরে, মসুর ডাল 80 টাকা আর খেজুর বিক্রি হচ্ছে 120 টাকা দরে। ঢাকা মহানগরী সহ সারা দেশে 185টি ট্রাকে এই পণ্য বিক্রি করছে টিসিবি। ঢাকায় 33টি, চট্টগ্রামে 10টি, অন্যান্য বিভাগীয় শহরে 5টি এবং অন্যান্য জেলা শহরে 2টি করে মোট 2811 জন ডিলার ও 10টি খুচরা দোকানে বিক্রি হবে টিসিবির পণ্য। পণ্য বিক্রির কার্যক্রম চলবে পুরো রমজান মাস জুড়ে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় অভিযোগ করছেন ডিলাররা। আমি ডাউল কিনুম, ছোলা কিনুম, চিনি কিনুম। এটার মান সম্পর্কে জানেন? অর্থাৎ এগুলো কি বাজারের চেয়ে ভালো না খারাপ? বাজার চেয়ে ভালো, জি, দামও কম পাচ্ছি, উন্নত মানের। যে পরিমাণে মাল আছে হয়তো দেখা গেল 2-3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবো, অনেকে পাইবো না, যার কারণে সবাই দেওয়ার জন্য ওই 2 কেজি করে দিতেছি। রোজা উপলক্ষে আজ থেকে সারা দেশে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় 5টি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। খোলা বাজারে পণ্য বিক্রির খবর জানতে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, অপলা, আমরা এখনো কিন্তু প্রেস ক্লাবের সামনে যে ট্রাকে মাল টিসিবির পণ্য বিক্রি হচ্ছে সেখানেই দাঁড়িয়ে আছি। তবে এর মাঝখানে আমরা কিন্তু ঘুরে এসেছি, যেখানে মতিঝিল বক চত্বরে আরেকটি ট্রাক থাকার কথা ছিল, সেই ট্রাক কিন্তু আমাদের চোখে পড়েনি। দৈনিক বাংলা মোড়েও একটি ট্রাক থাকার কথা ছিল, সেটাও আমাদের চোখে পড়েনি। অর্থাৎ টিসিবির যে ঢাকা শহরে 33টি সহ 185টি ট্রাক থাকার কথা সারা দেশে, সেইখানে কিন্তু আমরা খুব কাছাকাছি দূরত্বে কিন্তু 2টি ট্রাক আমরা কিন্তু নির্দিষ্ট জায়গায় পাইনি। এবং আশপাশের মানুষজনের সাথে কথা বলে তারাও কিন্তু বলছে তারা এবছর দেখেনি, এর আগের বছর দেখেছে। তাছাড়া কিন্তু এখানে যে পণ্য বিক্রি নিয়ে কিছুটা এখন কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে, কারণ দুপুর হয়ে গেছে, লাইন এলোমেলো হচ্ছে এবং তারা অনেকেই চাচ্ছে 4 কেজি করে যেটা পাওয়ার কথা সেটা 4 কেজি চাচ্ছে, কারণ আরেকদিন হয়তো লাইনে দাঁড়াতে চাচ্ছে না। তো সেই ক্ষেত্রে তারা যখন বোঝাতে চাচ্ছে যে একটু কম করে নেন, পরের জন যেন পায়, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা বাকবিতণ্ডা হচ্ছে। কারণ আশেপাশে যে আরো 2টা ট্রাক থাকার কথা ছিল, সেই 2টা ট্রাক না থাকার কারণে হয়তো এখানে সেই চাপগুলো, একটু অনিশ্চয়তা, সবকিছু মিলে কিন্তু তারা এখন কিছুটা অস্বস্তি এবং বাকবিতণ্ডার পর্যায়ে কিন্তু আমরা দেখছি। তো তাছাড়া কিন্তু যে সকালের দিকের যে পরিস্থিতি ছিল সেটা কিন্তু ভালো ছিল এখন পর্যন্ত। এই তো আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করি 2-1জনের সাথে যারা এখানে নিতে এসেছেন এবং যারা প্রতিনিধি আছেন তাদের সাথে। তো আপনারা একটু আমাদের সাথে কথা বলেন, কতক্ষণ হলে দাঁড়িয়ে আছেন? আমরা প্রায় 1 ঘন্টাই হলো দাঁড়িয়ে রয়েছি। ছোট লাইন, কিন্তু 1 ঘন্টা এতক্ষণ লোক তো সামনে অনেক ছিল। লাইন কি পয়েন্ট তো একটা, এক পয়েন্টে এতগুলো লোকে দেওয়া তো খুব কষ্টকর। আমাদের তো কষ্ট হচ্ছে, ওনাদের তো আর কষ্ট নেই। আশেপাশে আরো যে থাকার কথা ছিল সেগুলো খোঁজ নিয়েছেন, জানেন? সেগুলো তো এখনো খোঁজ নিয়ে দেখছি, নাই, আসেননি। আজকেই তো প্রথম বললেন যে আজকেই প্রথম, সম্ভবত ওনারা আগামী দিন থেকে আসতে পারে। অপলা, আমরা একজন ক্রেতা ভোক্তার সাথে কথা বললাম। তো ভোক্তার সাথে কথা বলে তিনি কিন্তু যে আশেপাশে যে ট্রাকগুলো থাকার কথা ছিল সেগুলো কিন্তু নাই, এবং এখানেও কিন্তু ছোট লাইন, কিন্তু এখানে যে দেরি হচ্ছে 1 ঘন্টার মতো কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। তো আমরা এখানে যিনি বিক্রেতা আছে, অর্থাৎ ট্রাকের প্রতিনিধি, তার সাথে একটু কিছুক্ষণ আগে কথা বলেছি। তারাও কিন্তু চেষ্টা করছে যে পণ্য আছে সেই পণ্যগুলো যেন এখানে যারা উপস্থিত তাদের মাঝে একটু কম করে হলেও কিন্তু যারা দাবি করবে, অর্থাৎ নির্দিষ্ট পণ্য যে পরিমাণ পণ্য পাওয়ার কথা সেই দাবি করলে তারা দিতে বাধ্য হচ্ছে, এটা জানিয়েছে। তো অপলা, এই যে টিসিবির ট্রাকে খোলা পণ্য বিক্রির প্রেস ক্লাবের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর।
দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। সারা দেশে বেড়েছে চিকুনগুনিয়া ভাইরাস জ্বরের প্রকোপ। সম্প্রতি কয়েক দফা বৃষ্টিপাতের পর এডিস মশার মাধ্যমে ছড়াচ্ছে চিকুনগুনিয়া। বিশেষ কোনো প্রতিষেধক না থাকায় আক্রান্তদের প্যারাসিটামল জাতীয় ওষুধ ও বেশি বেশি পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সমস্যা সমাধানে দেশের সব সরকারি হাসপাতালে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভর রিপোর্ট। শরীরে 103 ডিগ্রি জ্বর, সারা গায়ে অসহ্য যন্ত্রণা নিয়ে কাহিল সিকিউরিটি গার্ড আজাহার। চিকুনগুনিয়া ভাইরাস জ্বর একে একে আক্রান্ত করেছে একই ঘরের 5 জনকে। জ্বর, মাথা ব্যথা, চোখ জ্বলা, বমির ভাব সহ নানা উপসর্গ নিয়ে শুরু হওয়া এই ভাইরাস ব্যাপকভাবে দুর্বল করছে দেশের অসংখ্য মানুষকে। বমি আসে, কোনো কিছু খাইতে পারি না, শরীর দুর্বল লাগে, অসহ্য যন্ত্রণা করে। আমার যখন জ্বর ওঠে তখন 102 ডিগ্রি উঠে যায়, তারপর শরীর খুব ব্যথা করে, হাত পা ব্যথা করে। ইদানিং আমাদের এখানে বৃষ্টিপাত হওয়ার কারণে প্রচুর মশা বাড়ে গেছে। এখন আমাদেরও ভয় লাগতেছে যে আমরা ভাইরাস জ্বরে আক্রান্ত হই নাকি। আমাদের এই বিল্ডিংয়ে 10-12 জন চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত সিটি কর্পোরেশনে দেখলাম না মশা নির্ধারণের জন্য কোনো স্প্রে বা কোনো ব্যবস্থা নেওয়ার জন্য। চিকিৎসকরা বলছেন চিকুনগুনিয়া জ্বর 5-6 দিনের মধ্যে ভালো হলেও শরীরের গিরায় গিরায় ব্যথা 1 মাসেরও বেশি সময় পর্যন্ত থাকতে পারে। তবে 3 দিনের জ্বর ও ব্যথা থাকলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তবে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক সেবন না করার পরামর্শ চিকিৎসকদের। প্যারাসিটামল ছাড়া অন্য কোনো জ্বর কমাবার ওষুধ যেমন ভল্টারেন কিংবা ক্লোফেনাক কিংবা আইবোপ্রুফেন এই জাতীয় ওষুধ সেবন করা ক্ষতিকারক। কারণ ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগে এইসব ওষুধ দিলে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এবছর প্রথমবারের মতো অসংখ্য মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। ডেঙ্গুর মতোই এডিস মশার মাধ্যমে ছড়ানো এই রোগে মৃত্যু ঝুঁকি না থাকায় চিকিৎসকরা কেবল প্রেসক্রিপশন দিয়েই ছেড়ে দিচ্ছেন। তবে সমস্যা সমাধানে দেশের প্রতিটি সরকারি হাসপাতালে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে সারা বাংলাদেশে আমরা কিন্তু মাইকিং করেছি, যারা হলো মেডিসিন বিশেষজ্ঞ বা চিকিৎসক আছেন এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, হাসপাতালের প্রধান, তাদেরকে নিয়ে আমরা একটা কর্মশালা আয়োজন করেছিলাম। সেই কর্মশালার উদ্দেশ্যটা ছিল যে কিভাবে আমরা চিকুনগুনিয়া বা ডেঙ্গুর মতো রোগ থেকে পরিত্রাণ পেতে পারি। এডিস মশা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে কমতে পারে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব। তবে এ রোগের প্রকোপ থেকে বাঁচতে ঘরের টবের পানি সহ বাড়ির আশেপাশে ছোট জলাধার প্রতিদিন পরিষ্কার রাখার পরামর্শ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। 20 থেকে 30 বছরের পুরনো লক্কর ঝক্কর গাড়ি দিয়ে চলছে রাজধানীর প্রায় অর্ধশত থানার পেট্রোল ডিউটি। দ্রুত অপরাধী ধরা তো দূরের কথা, ঘটনাস্থলে যেতে মাঝপথেই থমকে যাওয়া সহ নানা বিপত্তি ঘটছে অহরহই। বিশ্লেষকরা বলছেন পুলিশ বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণে এ সংকট কাটছে না। আহমেদ সালেহিনের রিপোর্ট। এই দৃশ্য দেখে 80-র দশকের চিত্র চোখের সামনে ভেসে উঠবে নিশ্চয়ই না, এটা 20 শতাব্দীর 1.5 যুগ পেরিয়ে কোনো এক বিকেলের। নগরীর রাজপথে যখন নামি দামি ব্র্যান্ডের বাহন দাপিয়ে বেড়ায়, ঠিক তখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন মৃতপ্রায় গাড়ি দিয়ে চলছে আধুনিক পুলিশের পেট্রোল ডিউটি। জরাজীর্ণ ভঙ্গুর প্রায় কিছু নিজস্ব গাড়ি কিংবা রিকুইজিশন করা বাহন দিয়েই দিনের পর দিন ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন নগরের পুলিশ সদস্যরা। এ কারণে অপরাধী ধরা খেতে হয় এই বাহিনীটিকে। এই গাড়ি 10 কিলো স্পিডে যদি যায় এই গাড়িটা নষ্ট হয়ে যাবে, বিকল হয়ে যাবে। কিছু সাইকেল আছে না খুব স্পিডে চলে, ওই সাইকেলটাকে ধরার ক্যাপাসিটি আমার এই গাড়িটা না। এই গাড়িতে কি গাড়ি ধরবো আমি বলো? ফেজার, পালসার, R15 যেগুলো একদম ধরা ছোঁয়ার বাইরে। এই যে গাড়ি আমাদের মাসে 15 দিন চলে না। সমাজে যে আপনাদের স্ট্যান্ড থেকে লেগুনা দেয়, এই লেগুনা দিয়ে চালাই। নগরীর 49টি থানায় গড়ে 5টি করে প্রায় 250টি পেট্রোল পিকআপ ভ্যান রয়েছে, যার মধ্যে প্রায় 150 ভ্যান 20 থেকে 30 বছরের পুরনো। সারা দেশে পুলিশের জন্য 2008 থেকে 2016 পর্যন্ত মোট 1047টি ডাবল কেবিন পিকআপ ভ্যান কেনা হয়েছে, যার একটিকেও দেখা যায় না নগরীর পেট্রোল ডিউটিতে। এগুলি ব্যবহার হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এর উপরের পদের কর্মকর্তা সহ ভিআইপি প্রোটোকল ডিউটিতে। এদিকে লোকবল বাড়লেও গাড়ির সংখ্যা সে হারে বাড়েনি দাবি করে পুলিশের সাবেক এই আইজি বলছেন সদিচ্ছার অভাবেই পুরনো গাড়ি দিয়ে চলছে ডিএমপি। অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট, তো অনেক কটা শাখা হলে সমন্বয়ের অভাব হয়ে যায়। কেউ বলে যে ফাইন্যান্স
টাকা দেয়নি, কেউ বলবে টাকা দেওয়া হয়েছিল, টাকা খরচ হয়নি। সক্ষমতা দেখাতে গেলে তাদের শুধু দিলে হবে না, দেওয়ার পরে জিনিস ঠিক আছে কিনা এটা তাদেরকেও দেখতে হবে। এই নাজুক অবস্থার কথা স্বীকার করে পুলিশের ট্রান্সপোর্ট বিভাগের অতিরিক্ত ডিআইজি জানিয়েছেন, শিগগিরই পরিবর্তন ঘটবে এই অবস্থার। একমাত্র পুলিশই একটি সংগঠন যার গাড়ি মানুষ চেঞ্জ হয়ে যায়, কিন্তু যানবাহনগুলি কিন্তু 24 ঘন্টায় চলে, এবং এটা দীর্ঘদিনের ফলেই নাজুক অবস্থা সেই অবস্থায় আছে। তবে বর্তমানে সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য 200 কোটি টাকার একটি প্রজেক্ট পাস করেছেন। সেক্ষেত্রে লক্ষর গাড়ি যেগুলি বললেন আপনার, সেগুলি আস্তে আস্তে কমে যাবে। ভবিষ্যতে থানা ও লোকবল বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি বাড়ানো হবে বলে জানিয়েছে পুলিশ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশে আধুনিকতার ছোঁয়া লেগেছে বহু আগেই, কিন্তু নগরীর পেট্রোল ডিউটিতে ব্যবহৃত গাড়িগুলিতে তার ছোঁয়া মোটেও লাগেনি। গত 10 বছরে বাংলাদেশ পুলিশে বহু গাড়ি যোগ হয়েছে, কিন্তু তার একটিও নগরীর এই পেট্রোল ডিউটিতে দেখা মেলে না। বিশ্লেষকরা বলছেন, অপরাধ দমনে সক্ষমতার অভাব যেন দুর্বলতা না হয়, সেই জন্য সরকার এবং পুলিশ বাহিনীকে ভূমিকা রাখতে হবে। আহমেদ সারহিন, সময় সংবাদ, ঢাকা। ভরাটের পাশাপাশি অবৈধ জাল ব্যবহারের কারণে কাপ্তাই লেকে কমছে মাছের পরিমাণ। নাব্য সংকটে একদিকে যেমন মাছের নিরাপদ প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট হচ্ছে, অন্যদিকে জাক নামের বিশেষ জাল ব্যবহারের কারণে সব ধরনের মাছের পোনা ধরা পড়ছে। এই অবস্থায় আগামী 3 মাস কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে বছরে অন্তত 1 থেকে 1.5 কোটি টাকার মৎস্য আরোহণ করেন জেলেরা। শুধুমাত্র কাচকি এবং চাপিলা মাছ থেকে সরকার রাজস্ব পায় 10 কোটি টাকার বেশি। নিয়মের বাধ্যবাধকতার কারণে রুই, কাতল ও পাবদা মাছের মতো বড় সাইজের কাপ মাছ থেকে রাজস্ব আদায় করা যায় না। কিন্তু অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে কাপ্তাই লেকে কমছে মাছের পরিমাণ। এখানকার 7টি মৎস্য প্রজনন ক্ষেত্রের মধ্যে 4টি নষ্ট হওয়ার পথে। কাপ্তাই লেকের যেটা মূল অভিশাপ হিসেবে এতদিন চিহ্নিত করা হচ্ছিল, সেটা হচ্ছে জাকের মাধ্যমে মাছ আহরণ। এই এলাকাতে ব্যাঙের ছাতার মতো সারা লেক জুড়ে গত অনেকগুলো বছর ধরে এই জাক বিস্তৃতি লাভ করেছে, এবং এর বিরুদ্ধে প্রশাসনিকভাবে সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিভিন্ন প্রজাতির মাছের বিলুপ্তি ও পরিমাণ কমতে থাকায় স্থানীয় জেলে সহ মাছ ব্যবসায়ীরা চরম উদ্বিগ্ন। 10-12 বছর আগে দেখলাম 15-20 গাড়ি মাছ আমাদের রেডিং হতো, কিন্তু আমাদের এই 2-3 বছর যাবত আমাদের হয় 12 ট্রাক 10 ট্রাক মাছ। আগে তো বছরে ধরো 2-5 লাখ টাকা কামাইতে পারতাম, এখন লাভের কথা তারা আমাদের আরো উল্টো গুণেরই গায়ে লোকসান। কালো গভীর ছিল, এখন কালো দিন দিন বড় হয়ে গেছে, সেজন্য মাছ কমে গেছে। 2010 সালে 15 থেকে 20,000 মেট্রিক টন মাছ পাওয়া যায়, আর গত বছর তা 9,500 মেট্রিক টনে নেমে এসেছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। নাব্যতা হ্রাস লেকের নির্ধারিত আকারের পোনা অনেক সময় আমরা ছাড়তে পারি না, ম্যানেজমেন্টের যে আমাদের প্রবলেম। তারপরে যে অভয়াশ্রম যেগুলো আছে, কাপ্তাই লেকের 7টি অভয়াশ্রম আছে, অভয়াশ্রমের যে কার্যকারিতা এটা আমরা সঠিকভাবে নিরূপণ করি না। মৎস্য প্রজননের জন্য 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত কাপ্তাই লেকে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক এটি, আর এই লেক হয়ে উঠতে পারত দেশের মৎস্য আরোহণের প্রধান ক্ষেত্র। একসময় তাও ছিল, কিন্তু কালক্রমে এখান থেকে হারিয়ে গেছে বেশ কয়েক প্রজাতির মাছ। এক্ষেত্রে সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ের জীববৈচিত্র্য বজায় রাখতে সচল রাখতে হবে এই লেককে। রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে কমল দে, সময় সংবাদ। পরম মমতা, ভালোবাসা আর নির্ভরতার আশ্রয় পরিবার। পুরো দিনের ক্লান্তি, ব্যস্ততা, অপ্রাপ্তি এক নিমিষেই দূর হয়ে যায় পরিবারে ফিরলে। প্রিয় স্বজনের সান্নিধ্যের চেয়ে আনন্দের আর কি হতে পারে। সভ্যতার আমূল পরিবর্তনের সূচনা শুরু হয় যে পরিবার দিয়ে, 1000 বছর পরেও তার আবশ্যিকতায় কমতি ঘটেনি এতটুকু। বিশ্ব পরিবার দিবসে প্রত্যন্ত এক পরিবারের অন্তরের গল্প দেখুন ফয়সাল মোর্শেদের রিপোর্টে। ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। আবহমান বাংলার জমিন জুড়ে তখন ভোরের সূর্যের রক্তিম আভা। ধলেশ্বরীর নিস্তরঙ্গ জলরাশি জেগে উঠেছে জীবিকার তাগিদে। ভোরের মৃদু সমীরণে প্রাণ পেয়েছে প্রকৃতি, জেগে উঠেছে গ্রাম, জেগেছে পৃথিবীর আদি কাঠামো পরিবার। মানিকগঞ্জের প্রত্যন্ত এক গ্রাম মৌহালি, এখানে বাস করেন পূর্বসূরির ধারাবাহিকতায় আজন্ম কাটিয়ে দেয়া বয়োবৃদ্ধ 2 ভাই। ছেলে মেয়ে, নাতি নাতনি নিয়ে ভরা সংসারে সুখের কমতি নেই। আনন্দের উপলক্ষ সামান্য হলেও প্রকাশ অসামান্য।
রান্না হচ্ছে। আয়োজন যাই হোক, গৃহবধূর আনন্দ অপার্থিব। অর্থের প্রাচুর্য না থাকলেও প্রাণের অভাব কই। আমার বাচ্চা স্কুল থেকে আসে, তাকে খাওয়াই দিতে হয়। দেবর, স্বামী, শ্বশুর, তাকে গরম রান্না করে খাওয়াই দিতে হয়। একসাথে থাকতে ভালো লাগে। কষ্ট করলো মানে হয় না, খুব কষ্ট লাগে না, আনন্দই লাগে। সবাই যখন আইসে বসে তখন একখানে বসে গল্প করে সন্ধ্যায় বসি, সব আমরা একখানে বসে খুব আনন্দ হয়। আর আশেপাশে সবাই আসে। জীবনের হিসেব এখানে সহজ। সুখে দুঃখে পরম মমতার স্পর্শ পাওয়া যায় যেখানে, দিন শেষে সেখানে ফেরার অনন্ত আগ্রহ সবার। উপচে পড়া ভালোবাসায় উচ্ছল এ জীবন। যখন স্কুল শেষ হয় তখন স্কুল ছুটি শেষে বাড়ি আসি, তাদের না দেখলে ভালো লাগে না। বাবাকে অনেক ভালোবাসি, তাই মাঠে ভাত নিয়ে যাই বাবার জন্য। ভাতিজি মানে নিজের মেয়ে, ওই এক জায়গা থেকে আসলেই কাকা কাকা বলে কোলে আসতেছে। এই ভাতিজা ছোট, কোলে নিতেছি। ভাতিজি একটা বড় হয়েছে, স্কুলে 7-এ পড়তেছে। সব মিলেই ভালো। বাচ্চা কাচ্চা নিয়ে, ভাই বোন নিয়ে মোটামুটি আল্লাহ ভালোই রাখছে, ভালোই আছে। এইভাবেই বাকি জিন্দগি থাকতে পারলেই মোটামুটি শান্তি লাগবে। এই তো পরিবার। সময়ের আবর্তে হারিয়ে যান অনেকেই, আগমন ঘটে অনেক নতুন প্রাণের। কিন্তু পরিবার তার নিজস্ব ভাষা আছে, আবেগ আছে, আবেদন আছে। স্বমহিমায় চিরজাগরুক এই বাংলায়। এখানে জীবনের শুরু হয় ঠিক এভাবেই। প্রকৃতির মতোই কোমল স্নেহে স্বাগত হয় প্রতিটি নতুন প্রাণ। প্রজন্মের চিরন্তন এই বন্ধনে আনন্দের উৎসব চলে প্রতিদিন। ফয়সাল মোর্শেদ, মৌহালি, ঘিওর, মানিকগঞ্জ। টানা বৃষ্টি ও ঢলে ডুবে যাওয়া নেত্রকোনার হাওড় অঞ্চল, খালিয়াজুড়ি সহ বেশ কিছু এলাকায় ফসল তুলতে শুরু করেছেন কৃষক। দীর্ঘদিন পানির নিচে তলিয়ে থাকায় বেড়েছে চিটার পরিমাণ। এই অবস্থায় চরম দুশ্চিন্তায় জেলার হাজার হাজার চাষি। সরকারের পক্ষ থেকে দুর্গতদের অর্থ ও চাল বরাদ্দ দেয়া হলেও তা বন্টনের অনিয়মের অভিযোগ উঠেছে। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার হাওড় অঞ্চলে কৃষকের এই ব্যস্ততা এখন খুব কমই চোখে পড়ে। উজান থেকে নেমে আসা পানির ঢলে তলিয়ে যাওয়া উপজেলা খালিয়াজুড়ি সহ আশপাশের বেশ কিছু এলাকায় ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় চিটার পরিমাণ বেশি হওয়ায় বিপাকে পড়েছেন হাওড় অঞ্চলের বাসিন্দারা। অর্ধেক আর অর্ধেক বালা আছে, এইগুলির আমরা ব্যবহার করতেছি আর কি। ডুবাই আনছে কিছু, নিজে খাইতাম, বাচ্চা কাচ্চারা খাওয়াইতাম, গরু বাছুরে পালতাম। সরকার ক্ষতিগ্রস্তদের মধ্যে 50,000 কৃষি পরিবারকে প্রতি মাসে 38 কেজি চাল ও নগদ 500 টাকা করে অর্থ সহায়তা দিচ্ছে। তবে বরাদ্দকৃত অর্থ ও চাল বন্টনে অনিয়মের অভিযোগ করেছেন এলাকাবাসী। যারা পাওয়ার উপযুক্ত তারা পাইতেছে না, এর মাঝে স্বজন প্রীতি হইতেছে। কিভাবে আমরা গরিবরা ফলাফল লইয়া কিভাবে তাহাম কায়াম, আমরা একটা সুযোগ সুবিধা আমরা চাই। অন্তত রক্ষাতি কার্ডের প্রয়োজন, যত তাড়াতাড়ি সম্ভব সরকার যেন কার্ডগুলি বরাদ্দ করে। বিষয়টি স্বীকার করে অনিয়ম রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। অভিযোগ যেগুলোই আমাদের কাছে আসছে, সাথে সাথে আমরা প্রশাসনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার এবং ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা এটাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, যাতে ত্রাণ বিতরণ কার্য কোনো ধরনের কোনো অনিয়ম না হয়। কৃষি বিভাগ জানায়, আগাম বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে নেত্রকোনার খালিয়াজুড়ি, মোহনগঞ্জ ও মদন সহ 6 উপজেলার অন্তত 70,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় 1.5 লাখেরও বেশি কৃষক। সময় সংবাদ, নেত্রকোনা। দেশের বাইরের খবর। সফটওয়্যার প্রযুক্তি খাতে বাংলাদেশের আকাশ ছোঁয়া সম্ভাবনার কথা তুলে ধরে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। একই সঙ্গে কৃষি ও তৈরি শিল্প খাতে বিভিন্ন সুবিধা নিশ্চিতের পাশাপাশি সরকারি সেবাসমূহ পূর্ণ ডিজিটাল করা হলে বাংলাদেশ সহজেই 8% প্রবৃদ্ধি অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। বোস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ডেভেলপমেন্ট কনফারেন্সে একথা বলেন প্রতিনিধিরা। বোস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে টিএম মামুনের পাঠানো ছবি ও শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার বাংলাদেশে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক 7 পর্বের বিশেষ এক সেমিনার অনুষ্ঠিত হয় বোস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। এতে বক্তব্য রাখেন হার্ভার্ড, এমআইটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, অর্থনীতিবিদ, থিঙ্ক ট্যাঙ্ক ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। এ সময় পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে বলে জানান এমআইটির সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক রবার্ট স্টোনার।
Bangladesh has established itself also. পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বাংলাদেশ কেবলমাত্র নিজেদেরকে প্রতিষ্ঠিতই করেনি, তারা এখন এক্ষেত্রে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। আপনারা যদি বাংলাদেশে যান তবে দেখবেন সোলার প্যানেলের মাধ্যমে কিভাবে তারা প্রত্যন্ত অঞ্চলেও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় অর্জন। তৈরি শিল্পে বাংলাদেশের নারী শ্রমিকদের প্রযুক্তির মাধ্যমে বেতন পাওয়ার বিষয়টিকেও এ খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে অভিহিত করেন ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউটের মরা ফেরেল। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের একটি বড় অংশ মোবাইলে ব্যাংকিং এর সুবিধা নিচ্ছে, এমনকি তারা তাদের বেতনও মোবাইলে অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে থাকেন। এর ফলে তারা কেবল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সঞ্চয় করছেন না, বরং জরুরি প্রয়োজনে সেই অ্যাকাউন্টের টাকা খরচও করতে পারছেন। এদিকে আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। এছাড়াও সফটওয়্যার প্রযুক্তি খাতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বানের পাশাপাশি ট্যারিফ কমানো এবং সরকারকে রফতানি বৃদ্ধিতে এ খাতে 10% সাবসিডি দেওয়ার পরামর্শ দেন সেমিনারে যোগ দেয়া প্রতিনিধিরা। সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতে আবারও চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হলেন এক তরুণী। হরিয়ানা থেকে 3 ব্যক্তি 22 বছর বয়সী ওই তরুণীকে অপহরণের পর একটি গাড়িতে তুলে ধর্ষণ করে বলে জানায় পুলিশ। পরে তাকে দিল্লির নাজাফগড়ের রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি সিকিমের বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনার পর অপরাধী ও তাদের ব্যবহৃত গাড়িটি খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে পুলিশ। 2012 সালে দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রীর নির্ভয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় 4 দোষীর ফাঁসির রায় বহাল রাখার পরপরই এমন ঘটনা ঘটল। এদিকে হরিয়ানায় অপর এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে সুমিত নামে একজন হত্যার বিষয়টি স্বীকার করেছে। গেল মঙ্গলবার অপহরণ ও ধর্ষণের পর ইট দিয়ে মাথায় আঘাত করে ও গাড়ি চাপা দিয়ে ওই নারীকে হত্যা করে সুমিত ও তার বন্ধুরা। বিশ্বব্যাপী শুক্রবারের সাইবার হামলা আজ আরো ব্যাপক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন ইন্টারনেট নিরাপত্তা গবেষকরা। ইউরোপোলের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন সহ 150টি দেশে 2 লাখের বেশি কম্পিউটার নেটওয়ার্ক এখন সাইবার হামলায় আক্রান্ত। হ্যাকারদের ছড়িয়ে দেওয়া ক্ষতিকর সফটওয়্যারের কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির ওয়েবসাইট। তবে প্রতিটি ওয়েবসাইট মুক্ত করা বাবদ বিটকয়েনের মাধ্যমে $300 দাবি করেন হ্যাকাররা। এজন্য তারা 3 দিনের সময় বেঁধে দেন। তবে এই সময় অতিক্রম হলে মুক্তিপণ দ্বিগুণ করে 7 দিনের আলটিমেটাম দেয়া হয়। সেটাও পরিশোধ করতে না পারলে সব তথ্য মুছে দেওয়ার হুমকি দেয় হ্যাকাররা। তবে কোনো অবস্থাতে অর্থ পরিশোধ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হামলার হোতাদের খুঁজতে তদন্ত চলছে। Well, the malware So that is the new piece here, and that particular piece of code was posted, as you mentioned, several months ago by the shadow broker. লা লিগার খবর। শেষ মুহূর্তে এসে জমে উঠেছে শিরোপার লড়াই। গত রাতের ম্যাচে জয় পেয়েছে 2 জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সান্টিয়াগো বার্নাব্যুতে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সেভিয়াকে 4-1 গোলে হারিয়েছে রিয়াল। অন্যদিকে নেইমারের হ্যাট্রিকে লা পালমাসকে একই ব্যবধানে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। এই জয়ে কাতালানরা টেবিলের শীর্ষে উঠলেও 1 ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে লস ব্যাঙ্কোসরা। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ফলস্বরূপ ম্যাচের মাত্র 10 মিনিটেই ন্যাচোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। 23 মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন রোনালদো। 2-0 গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা সেভিয়া স্টিভেন জোটেভটিকের গোলে ব্যবধান কমায় বিরতির পরপরই। তবে ম্যাচের 78 মিনিটে CR7 নিজের দ্বিতীয় গোল করলে 3-1 এগিয়ে যায় মাদ্রিদিস্তানরা। শেষ দিকে টনি ক্রুজের গোলে বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল। এদিকে লা পালমাস এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশ রায় বহাল। রাষ্ট্র আসামি পক্ষের রিভিউ আবেদন খারিজ। রাজধানীর গ্রিন রোডে জাহানারা গার্ডেনের সামনে রাস্তায় ধস, গ্যাস পাইপ লাইনে লিকেজ, উদ্ধার কাজে তিতাস সিটি কর্পোরেশন। বৃষ্টিতে এডিস মশা বাড়ায়, সারা দেশে চিকুনগুনিয়া ভাইরাস জ্বরের প্রকোপ। বেশি করে পানি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। হাসপাতালগুলোতে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা।
রমজান উপলক্ষে আজ থেকে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু। সারা দেশে 185টি ট্রাকে বিক্রি হচ্ছে ভোগ্যপণ্য। এবং 20 থেকে 30 বছরের পুরনো লক্কর ছক্কর গাড়ি দিয়ে চলছে রাজধানীর বেশিরভাগ থানার পেট্রোল ডিউটি। ঘটছে নানা বিপত্তি। অভ্যন্তরীণ সমন্বয়হীনতাকে দুষছেন বিশ্লেষকরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।